Hello student, welcome to Rise Smart Bangla YouTube channel. Good afternoon to all. গৌতম স্নিগ্ধা সবাইকে গুড আফটারনুন। তো আজকে আবারও আগের দিনের মতো আপকামিং পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কথা মাথায় রেখে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলাপ আলোচনা করব। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, আশা করি ক্লাসটা হেল্পফুল হবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মে সুযোগ সুবিধা নিতে পারে, রাইট? সো আমরা ক্লাসটা শুরু করব। তো ডেফিনেটলি আজকে আমরা মিসলেনিয়াস এমসিকিউ এর ওপরে ক্লাস। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ আ পাওয়ার টু প্রিন্ট দ্য কারেন্সি নোটস অফ রুপি আপ টু। রিজার্ভ ব্যাঙ্ক আমাদের দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক বা অ্যাপেক্স ব্যাঙ্ক, আমরা সবাই জানি। তো রিজার্ভ ব্যাঙ্ক ম্যাক্সিমাম কী অ্যামাউন্টে কী ডিনমিনেশনের রুপি প্রিন্ট করতে পারে আমরা সবাই জানি। 1 টাকা নোট ছাড়া যে কোনো ডিনোমিনেশনের কারেন্সি নোট প্রিন্ট করার এক্সক্লুসিভ পাওয়ার রিজার্ভ ব্যাঙ্ক এনজয় করে। তো সেই অনুযায়ী ম্যাক্সিমাম ডিনোমিনেশনের কোনটা সে প্রিন্ট করতে পারে? তন্নিষ্ঠা, অর্পিতা, ক্রিশ্চিয়ানো সবাইকে গুড আফটারনুন। আচ্ছা, একদম তোমরা সবাই ঠিক বলছো, 10,000। তো 10,000 ইজ আ ম্যাক্সিমাম ডিনোমিনেশন, যে ডিনোমিনেশনের কারেন্সি নোটটা ইস্যু করা যেতে পারে, যেটা আরবিআই পারে। তো আরবিআই অ্যাক্ট 1934 এই এক্সক্লুসিভ পাওয়ার আরবিআইকে দিয়েছে যে কারেন্সি নোট প্রিন্ট করার এবং সেটা ডিস্ট্রিবিউশন করার এক্সক্লুসিভ পাওয়ার এনজয় করার, রাইট? তো সেখানে বলা হয়েছে হাইয়েস্ট ডিনোমিনেশনসের নোটটা কি হতে পারে। সুতরাং আনসারটা ডেফিনেটলি তোমরা একদম উইদাউট এনি ফেল 10,000 ঠিক আনসার দিয়েছো এবং এটা একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, বুঝতেই পারছো। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে WBCS 2024-এর কোর্সটা ভর্তি চলছে এবং কোর্স সংক্রান্ত যাবতীয় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তির জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ফর্ম ফিল আপ করতে ভুলো না, রাইট? এরপরে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে দেখো, ডিউ টু ইনফ্লেশন হলে কি হবে? ফার্স্ট বলেছে দেখো, প্রাইজেস অফ গুডস ইনক্রিজেস, জিনিসের দাম বাড়ে। ভ্যালু অফ মানি ফলস, অর্থের মূল্য কমে। দ্য এক্সচেঞ্জ রেট ইমপ্রুভস, বিনিময় হারের একটা ইমপ্রুভমেন্ট হয়। বোথ এ অ্যান্ড বি। আচ্ছা বলো, এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? টু এর আনসার তোমরা এ, বি, ডি নানা রকমের দিচ্ছ। তো এনিওয়ে, যারা আনসার বলছো ডি, একদম রাইটলি সেড, তার মানে বোথ এ অ্যান্ড বি। প্রশ্ন হচ্ছে, এই কোয়েশ্চেনটা খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন, ভালো করে বুঝবে। যখন জিনিসের দাম বাড়ে, জিনিসের দাম যখন বাড়ছে, তো ডেফিনেটলি এটা ব্যাকগ্রাউন্ড আমরা বলে থাকি না, ইনফ্লেশন হয়েছে। তাহলে ইনফ্লেশন যখনই হয় তো প্রাথমিকভাবে আমরা যেটা বলতেই পারি যে জিনিসের দামটা বাড়বে। সেকেন্ড, দ্য ভ্যালু অফ মানি ফলস, ডেফিনেটলি তোমার কাছে 100 টাকা ছিল, তখন জিনিসপত্রের গড়পড়তা দাম ছিল মনে করো 10 টাকা প্রতি ইউনিট, তুমি 100 টাকা দিয়ে 10 ইউনিট কিনতে। এখন মনে করো জিনিসপত্রের গড়পড়তা দাম পার ইউনিট হয়তো বেড়ে গিয়ে 20 টাকা হয়ে গেছে, তো তোমার কাছে 100 টাকার নোটটাই আছে, সেটা দিয়ে তুমি এখন 5 ইউনিট কিনতে পারো। তার মানে 100 টাকার প্রকৃত ক্রয় ক্ষমতা, রিয়েল পারচেজিং পাওয়ার, সেটা ফল ডাউন করছে। তার মানে এখানে ভ্যালু অফ মানি কী করে বলো? ফল করে। তার মানে যখনই ইনফ্লেশন হয় ভ্যালু অফ মানি ফল করে, এটা আমরা বলতেই পারি। প্রশ্ন হচ্ছে, এটা কি হবে না দ্য এক্সচেঞ্জ রেট ইমপ্রুভস? আনসার হচ্ছে না, এক্সচেঞ্জ রেট ইমপ্রুভ করে না, এক্সচেঞ্জ রেট ডিটোরিয়েট করে। কেন বিষয়টা? এই জায়গাটা একটা যথেষ্ট কনসেপচুয়াল এরিয়াটা, কনসেপশনের জায়গাটা কীরকম? বিষয়টা হচ্ছে দেখো, যখন জিনিসের দামটা বাড়ছে তো ডেফিনেটলি এটা ধরে নিতে হবে যে লোকজনের ক্রয় ক্ষমতা আছে। আচ্ছা, লোকজনের ক্রয় ক্ষমতা থাকার জন্য তারা যেমন দেশীয় উৎপাদিত পণ্য কিনবে, তেমনি বিদেশি দ্রব্য কেনার দিকেও তাদের একটা ঝোঁক থাকবে। তো ডেফিনেটলি ইম্পোর্টের পরিমাণটা বাড়ে। এবার দেখো, যারা কিনা এক্সপোর্টার্স, যারা কিনা রপ্তানি করে থাকে, তারা দেখছে এত কাঠখড় পুড়িয়ে বিদেশের বাজারে জিনিসপত্র বিক্রি করে টাকা আর্ন করার চেয়ে আমি যদি এক্সপোর্ট প্রমোশন না করে ইম্পোর্ট কম্পিটিং ইন্ডাস্ট্রিগুলোর দিকে মন দিই, মানে যে প্রোডাক্টগুলো লোকে ইম্পোর্ট করছে সেগুলো আমি দেশের বাজারে তৈরি করার দিকে মন দিই,
তাহলে তো আমার হ্যাসেল ফ্রি ওয়েতে যথেষ্ট প্রফিটই অর্জন করতে পারবো, কারণ লোকের হাতে টাকা আছে, লোকে কিনছে। সুতরাং আমার এক্সপোর্টার্স হিসাবে আমার এক্সপোর্ট করার প্রবণতা কিন্তু কমবে, রাইট? তার মানে আমার এক্সপোর্ট করার প্রবণতা কমলো, whereas আমাদের হাতে টাকা আছে, পারচেজিং পাওয়ার আছে, ইম্পোর্টের পরিমাণ কি হবে? ইম্পোর্টের পরিমাণটা বাড়বে। অ্যাজ এ রেজাল্ট আমাদের যেটা ফোরেক্স রিজার্ভ, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, সেটা কিন্তু ফল করবে। ফোরেক্সটা যেই ফল করবে, ইন্ডিয়ান রুপির ভ্যালুটা কিন্তু ডেপ্রিশিয়েট করবে, রাইট? ডেপ্রিশিয়েট করবে কম্পেয়ার টু ডলার। তার ফলে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা কম্পেয়ার টু দ্য ডলার ইমপ্রুভ করবে, এটা হবে না, উল্টোটাই হবে, ইন্ডিয়ান রুপির ভ্যালুটা ডেপ্রিশিয়েট করবে। সুতরাং এই স্টেটমেন্টটা রং স্টেটমেন্ট, বুঝতে পেরেছো? সুতরাং এখানে একদমই একটা মার্কেট এক্সচেঞ্জ রেটের সঙ্গে ইনফ্লেশনকে লিঙ্ক যদি ইনফ্লেশন থাকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলেছে কোর ইনফ্লেশন ইজ ডিফাইন্ড অ্যাজ, কোর মানে মূল বা মুখ্য ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি? হেডলাইন ইনফ্লেশন এক্সক্লুডিং অনলি ফুয়েল ইনফ্লেশন, যেটা আমরা হেডলাইন ইনফ্লেশন বলি না, হেডলাইন নিউজের মতো, যেটা দেখে আমরা বুঝতে পারি দেশটার ইনফ্লেশন হয়েছে কিনা। সেই ইনফ্লেশন থেকে আমি যদি ফুয়েল ইনফ্লেশনটাকে বাদ দিই, সেটাকে বোঝায়। ফুড ইনফ্লেশন অ্যান্ড ফুয়েল ইনফ্লেশনকে একসঙ্গে বোঝায় কোর ইনফ্লেশন। হেডলাইন ইনফ্লেশন থেকে শুধু ফুড ইনফ্লেশনটা যদি বাদ দিই, তাহলে সেটাকে কোর ইনফ্লেশন বলে? নাকি হেডলাইন ইনফ্লেশন থেকে বোথ ফুড ইনফ্লেশন অ্যান্ড ফুয়েল ইনফ্লেশন যদি দুটোকেই একসঙ্গে বাদ দিই, যেটা হয় সেটাকে কোর ইনফ্লেশন বলা হয়? এই কোয়েশ্চেনটা আনসার কি হবে বলো? আচ্ছা, তোমরা সবাই ডি বলেছো, একদম রাইটলি সেড। তো এটা উইদাউট এনি ফেল। কোর ইনফ্লেশন মানে হচ্ছে বেসিক, মূল ইনফ্লেশন। মনে রাখবে ফুড, ফুয়েল এগুলো ভীষণ ভোলাটাইল আইটেম, খুব পরিবর্তনশীল, রাইট? তো মনে করো আজকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ওয়ার, তো ডেফিনেটলি ইন্ডিয়াতে জিনিসপত্রের দাম আলপিন থেকে আলমায়রা সব কিছু বেড়ে গেল, ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি। সুতরাং এটা কি ইন্ডিয়ার নিজস্ব সমস্যার জন্য সেই ইনফ্লেশন কন্ট্রোল করতে পারছে না, তার জন্য হচ্ছে কি না? এগুলো হাইলি ভোলাটাইল আইটেম, যেটা সবটা তোমার হাতে নেই। একই রকমভাবে ফুড ইনফ্লেশন ভীষণভাবে নেচার্স আনসার্টেনিটির ওপর, ইন্ডিয়ান এগ্রিকালচার ডিপেন্ডেন্ট, কোনো বছর অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা এসব হতেই পারে। তো এটার দিয়ে আমি বিচার করব না যে জিনিসপত্রের দাম কেন বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু হাইলি ভোলাটাইল আইটেম, রাইট? যখন আমরা হেডলাইন ইনফ্লেশন বলি, ডেফিনেটলি এগুলো সব ইনক্লুডেড হবে। কিন্তু যদি আমি বলি কোর ইনফ্লেশন প্রকৃত কতটা হয়েছে, তাহলে ডেফিনেটলি হেডলাইন ইনফ্লেশন থেকে এগুলোকে বাদ দেওয়া উচিত, তবে তোমার প্রকৃত চিত্রটা কিন্তু উঠে আসবে। সুতরাং কোর ইনফ্লেশনটা একটা দেশ কতটা ভালো করে ম্যানেজ করছে, সেটা কিন্তু দেশটার এফিসিয়েন্সির ওপর ডিপেন্ড করে, তার মনিটারি পলিসি, ফিসকাল পলিসি কতটা এফেক্টিভ যে সে কোর ইনফ্লেশনটাকে বাউন্ডারির মধ্যে রাখতে পেরেছে। সুতরাং সেই জায়গা থেকে এটা কিন্তু একটা ট্রু পিকচার দেয়, রাইট? নেক্সট যেটা বলার, WBKPর কনস্টেবল SI কোর্সটার ভর্তি চলছে, এবং কোর্সটিতে ভর্তি হতে চাইলে একই রকমভাবে ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা লিঙ্কটা ফিল আপ করো, রাইট? নেক্সট কি আছে দেখো, এ র্যাপিড ইনক্রিজ ইন দ্য রেট অফ ইনফ্লেশন is sometimes attributed to the base effect. অনেক সময় যদি এক নাগারে জিনিসপত্রের দাম খুব বেড়ে যাচ্ছে র্যাপিডভাবে, দ্রুত গতিতে, কোনো কোনো সময় বলা হয় এটা বেস এফেক্টের জন্য হচ্ছে। তো এই বেস এফেক্ট ব্যাপারটা কি? ইট ইজ আ ইম্প্যাক্ট অফ ড্রাস্টিক ডেফিসিয়েন্সি ইন দ্য সাপ্লাই ডিউ টু ফেলিয়ার অফ ক্রপ। শস্যের উৎপাদন, শস্যের উৎপাদন ভীষণভাবে ফল করার জন্য সাপ্লাই সাইডের একটা খুব প্রবলেম হয়েছে, তার জন্য কি এটা হচ্ছে? ইট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য সার্জ অফ ডিমান্ড ডিউ টু র্যাপিড ইকোনমিক গ্রোথ। দেশটার প্রচণ্ড ইকোনমিক গ্রোথ হচ্ছে এবং সেই জন্য লোকজনের হাতে পয়সাকড়ি প্রচুর বেশি, ডিমান্ড বেশি, তার জন্য হচ্ছে। ইট ইজ দ্য ইম্প্যাক্ট অফ প্রাইস লেভেল অফ দ্য প্রিভিয়াস ইয়ার অন দ্য ক্যালকুলেশন অফ দ্য ইনফ্লেশন রেট। লাস্ট ইয়ারের প্রাইস লেভেলে কোনো একটা প্রবলেম, যেটা এবারের ইনফ্লেশনটাকে আমার ক্যালকুলেট করতে গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলছে। কোনটা হবে বলো?
4 তোমরা আনসার সবাই সি দিয়েছো, আই এম ইমপ্রেসড, ভেরি গুড, খুব ভালো হয়েছে। তার মানে হচ্ছে বেস এফেক্ট বলতে বোঝায় যদি লাস্ট কোয়ার্টার বা লাস্ট ইয়ারের কোনো অ্যাবনর্মাল ডেটা থেকে থাকে। তার মানে মনে করো আজকে যদি আমরা কোভিড পিরিয়ডটাকে মানদণ্ড হিসাবে ধরে আমি যদি কোনো কিছু বিচার করতে চাই, তাহলে সেটা যেমন অ্যাবনর্মাল একটা আনসার্টেন একটা ইয়ার, যে ইয়ারটা খুব ন্যাচারাল নর্মাল ছিল না, সেই ইয়ারের ইনফ্লেশন রেটটার ওপরে ভিত্তি করে আমি এবারের ইনফ্লেশন রেটটাকে কম্পেয়ার করছি যে আমি কতটা ইমপ্রুভ করেছি বা কতটা আমি খারাপ রয়েছি, তাহলে সেটা প্রপার পিকচার দেয় না। কারণ এই ইয়ারটা আর 5টা ইয়ারের মতো তো নর্মাল নয়, যে সব ইয়ারে তো আর এরকমভাবে প্যান্ডামিকের গল্প হয় না, বা কোনো ইয়ারে কোনো একটা কান্ট্রি ওয়ারে ইনভলভ হয়ে গেছে, বা মনে করো ড্রট হয়ে গেছে, বা মনে করো কোনো ন্যাচারাল ক্যালামিটিস হয়ে গেছে, এই ধরনের কোনো ইয়ার, এবং সেখানে ইনফ্লেশনটা যে লেভেলে ছিল সেটার সঙ্গে কম্পেয়ার করে যদি তুমি এখনকার ইয়ারের ইনফ্লেশনটাকে তুমি ক্যালকুলেট করতে চাও, তাহলে দেখবে অনেক সময় একটা অ্যাবনর্মালিটি আসবে। অনেক সময় তোমার মনে হবে আমি খুব ভালোভাবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে ফেলেছি, আবার অনেক সময় তোমার মনে হচ্ছে আমি ইনফ্লেশনের সেরকম কন্ট্রোল করতে পারিনি। কারণ এই এতটা ড্রাস্টিক কম্প্যারিজনসটা কেন আসছে? কারণ তোমার লাস্ট যে কোয়ার্টার বা ইয়ারটা তুমি ধরেছো সেটা নর্মাল ন্যাচারাল ইয়ার ছিল না, তাহলে সেই এফেক্টটাকে বলা হয় থেকে বেস এফেক্ট। তো তোমরা সবাই একদম ঠিক আনসার দিয়েছো। পরের কোয়েশ্চেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? ইন ইন্ডিয়া হেডলাইন ইনফ্লেশন ইজ বেসড অন, ভারতবর্ষে এই যে মুখ্য ইনফ্লেশন যেটা বলি সেটা কোন ইন্ডেক্স বা সূচক দিয়ে পরিমাপ করা হয়? কি আছে দেখো, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড সিপিআইসি, কনজিউমার ফুড প্রাইস ইন্ডেক্স CFPI, কনজিউমার প্রাইস ইন্ডেক্স রুরাল লেবারার্স CPI-RL অ্যান্ড হোলসেল প্রাইস ইন্ডেক্স WPI। আচ্ছা বলো 5 কোয়েশ্চেনটার আনসার কি হবে? আচ্ছা দেবযানী, ক্রিশ্চিয়ানো, তোমরা সবাই বলছো 5A, একদম ঠিক। কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড, কম্বাইন্ড মানে হচ্ছে রুরাল প্লাস আরবান, রাইট? রুরাল প্লাস আরবান, এটাকে আমরা একসঙ্গে বলে থাকি সিপিআই কম্বাইন্ড। তো ডেফিনেটলি আমরা সবাই মোটামুটি বহুবারই আমি ক্লাসে বলেছি, উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে সিপিআইকে, কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে আমাদের দেশের অ্যাঙ্কার ইনফ্লেশনের ইন্ডেক্স হিসাবে রিকগনাইজ করা হয়। তার আগে আমরা WPI-এর ওপরেই বেশি ভরসাটা করতাম, কিন্তু তারপরে এই পুরো বিষয়টাকে সুইচ ওভার করে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে আমাদের দেশের ইনফ্লেশনের মুখ্য সূচক হিসাবে কনসিডার করি। এবং এটা দুটো ডিফারেন্টভাবে ক্যালকুলেট করা হয়, একটা রুরালের জন্যও হয়, একটা আরবানের জন্যও হয়। কিন্তু আমি যদি অ্যাজ এ হোল বলি, আমাদের দেশের সামগ্রিক চিত্রটা ইনফ্লেশনের কথাটা বলতে চাই, তাহলে ডেফিনেটলি সেখানে কম্বাইন্ড ডেটাটা অনেক বেশি গ্রহণযোগ্য, সেই জন্য সিপিআই কম্বাইন্ড এটা রাইট আনসার হবে, রাইট? সুতরাং এর বাইরে এর কোনো উত্তর হয় না। অনেক জায়গায় দেখবে তোমরা WPI দেওয়া আছে এবং আনসার কিজ নেওয়াও হচ্ছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ান, রাইট? তো কারেক্ট তো ভুল তো শেখানো যাবে না, কারেক্টটা তো কারেক্টই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড CPIC এটা রাইট আনসার হবে, রাইট? তার মানে একটা প্রোডাক্ট তো ম্যানুফ্যাকচারের কাছ থেকে হোলসেলার, তারপর রিটেলার, তারপরে এন্ড কাস্টমার, এই ডিস্ট্রিবিউশন সাইকেলের মধ্যে দিয়ে যায়। তো আমি হোলসেল লেভেল থেকে ডেটা কালেক্ট করে নিয়ে যদি ইন্ডেক্সটা পরিমাপ করি সেটা WPI, আর যদি আমার তোমার মতো কনজিউমার তাদের কাছ থেকে ডেটাটা কালেক্ট করে নিয়ে, রিটেল মার্কেট থেকে ডেটা কালেক্ট করে নিয়ে যদি ইন্ডেক্সটা বানাই, তাহলে সেটাকে CPI বলে। সুতরাং আমি তুমি কিন্তু ওই বাজারে গিয়ে যে দামটা ফেস করছি সেটাই সবটা আর কি। তো সেটার উপরে ভিত্তি করে সূচকটা বানানোটাই অনেক বেশি গ্রহণযোগ্য বলে উর্জিত প্যাটেল কমিটি রেকমেন্ড করেন, এবং সেই জন্য আনসারটা A করবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ইকোনমি which use of the following was the earliest event to take place? স্বাধীন ভারতবর্ষের নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি প্রথম নেওয়া হয়? ন্যাশনালাইজেশনস অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জাতীয়করণ বা রাষ্ট্রায়ত্তকরণ, ন্যাশনালাইজেশনস অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI রাষ্ট্রায়ত্তকরণ, এনঅ্যাক্টমেন্ট অফ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের কার্যকর করা, অ্যান্ড ইন্ট্রোডাকশনস অফ ফার্স্ট 5-year প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূচনা। এগুলো বেসিক্যালি তোমাকে ইয়ারগুলো একটু জানতে হবে, তাহলে আনসারটা করা যাবে। সবাই কি বলছো? 6B আর D এটাই সবাই বলছো। শতদ্রু বলছো 6C। আচ্ছা যারা বলছো 6C এটা রাইট আনসার।
কেন বলি? ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, ন্যাশনালাইজেশন অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1955, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পার্শিয়ালি ন্যাশনালাইজ করে এসবিআই তৈরি করা হয় 1955 সাল, ইন্ট্রোডাকশনস অফ ফার্স্ট 5-year প্ল্যান 1951। আর যদি ন্যাশনালাইজেশনস অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ কথাগুলো বলে থাকি তাহলে সেক্ষেত্রে দুটো বিষয় হিসাবে দেখতে পারো। প্রথমে যখন আমরা এলআইসি অ্যাক্টের কথা বলি সেটা হচ্ছে 1956-এর কথা, আর যদি আমি জিবনা অ্যাক্ট বলে থাকি, জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যাক্ট, সেটা 1972-এর বিষয়। তো এনিওয়ে এগুলো কোনোটাই কিন্তু 1949-এর আগে নয়। সুতরাং জিনিসগুলো জানা থাকলে সিকোয়েন্সটা মিলিয়ে নিয়ে আনসারটা করবে। তোমাকে বলতেও পারে যে ক্রোনোলজি ওয়াইজ ডিক্রিজিং অর্ডার ইনক্রিজিং অর্ডারে সাজাও, তাহলেও যেন আনসারটা করা যায়, রাইট? তো সেই বিষয়টাকে একটুখানি দেখে রাখবে, রাইট? তোমরা অনেকেই ঠিক আনসার দিয়েছো পরে। আচ্ছা, নেক্সট কী আছে? নেক্সট যেটা বলার সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ মিসলেনিয়াস, এই যে ক্লাসগুলো আমরা করাচ্ছি সেটার উপরে কোর্স আছে। সেই কোর্সটাতে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ফিল আপ করতে ভুলো না, রাইট? নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ মনিটারি পলিসি? তোমার কি মনে হয় কোনটা আর্থিক পলিসি বা আর্থিক পদ্ধতি, যেটাকে আমরা মনিটারি পলিসি বলে থাকি, তার ডেফিনেটলি অবজেক্টিভ বা উদ্দেশ্য নয়? কী কী আছে? প্রাইস স্টেবিলিটি, দামের ভারসাম্য বজায় রাখা; ইকোনমিক স্টেবিলিটি, আর্থিক ভারসাম্য বজায় রাখা; ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড অ্যাসেটস, ইনকাম মানে আমাদের আয় এবং সম্পদের একটা বন্টনে সমতা নিয়ে আসা; এবং ফরেন এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, বৈদেশিক মুদ্রার যে বিনিময় হারের ভারসাম্যটা ইন্ডিয়ান রুপিজের সাথে, সেটাকে ভারসাম্য বজায় রাখা, স্টেবিলিটি রাখা। আচ্ছা, তোমরা মোস্ট অফ দেম আনসার করেছো 7C, একদম ঠিক। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড অ্যাসেটস, এটা কিন্তু মনিটারি পলিসির কাজ নয়, ঠিক আছে? মনিটারি পলিসির বেসিক কাজ প্রাইসের স্টেবিলিটি, তোমরা সবাই জানো ব্যাংক রেট, রেপো রেট, CRR, SLR, এগুলো দিয়ে প্রতিনিয়ত আমরা ইকোনমিতে দাম স্তরের ভারসাম্যটা বজায় রাখি। যদি ইনফ্লেশন থাকে ব্যাংক রেট, রেপো রেট, CRR, SLR সব আমরা বাড়িয়ে দিই। আবার যদি মনে করো ইকোনমিতে ডিফ্লেশনের অবস্থা, তাহলে ব্যাংক রেট, রেপো রেট, CRR, SLR কমিয়ে দিই। তো দাম স্তরের ভারসাম্য তো বজায় রাখি। যদি দাম স্তরের ভারসাম্য বজায় থাকে, বাই ডিফল্ট ইকোনমিটাকে স্টেবল করা যায়। যদি দাম স্তরটা বিয়ন্ড বাউন্ডারি চলে যায় তাহলে ইকোনমি কোলাপসিং হবে, রাইট? সুতরাং ইকোনমিক স্টেবিলিটি তো বাই ডিফল্ট আসবে। এবং ফরেন এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি তো ডেফিনেটলি উইদাউট এনি ফেল মনিটারি পলিসির একটা অন্যতম বড় কাজ। এবং সেটা আমি আরবিআই স্টেবিলাইজেশনস পলিসি যখন তোমাদের প্রথম দিকে ক্লাস নিয়েছি সেখানে খুব ডিটেলে এটার ইলাবোরেশনস ছিল। এনিওয়ে যেটা বলার সেটা হচ্ছে আরবিআই কিন্তু ফরেন এক্সচেঞ্জ রেট মানে ইন্ডিয়ান রুপির সঙ্গে ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো এদের বিনিময় হার কী হবে সেটাকে স্টেবিলাইজ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু যেটা করে না সেটা হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যাসেটে বন্টন করা, আয়ের সমতা আনা, এগুলো কাজ কিন্তু মনিটারি পলিসির কাজ নয়, রাইট? সুতরাং ডেফিনেটলি আনসারটা সি হবে। তোমরা একদম ঠিক বলেছো। পরের কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, দ্য আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড অন 26 January 1950. The loan program of the Government of India are operated by the Department of Expenditure, Ministry of Finance. Which of the above statement or statements is or are correct? বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? এইটের বি বলছো, only 2? কেউই ঠিক আনসার দিলে না। আচ্ছা কেন বলো? আনসারটা হবে নান অফ দ্য অ্যাবাভ। কোনটা কারেক্ট? কোনোটাই না। কেন? এটা তো 1 January 1949, এ বিষয়ে কিছু বলার নেই। আরবিআই কবে ন্যাশনালাইজড হয়, কাজে এই স্টেটমেন্টটা তো রং স্টেটমেন্ট, বুঝেই গেলাম।
পরেরটা কি দেখো, দ্য লোন প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোন প্রোগ্রামটা ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার দেখে? এটা তোমরা কোথায় শুনলে? গভর্নমেন্টের ব্যাংকার কে? গভর্নমেন্টের ব্যাংকার আরবিআই, তাই না? তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অল স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট সিকিম, তাদের ব্যাংকার হিসাবে কাজ করে থাকে আরবিআই। সুতরাং সরকারের যদি কোনো ফান্ডের প্রয়োজন হয় বা সরকার যদি কোনোভাবে লোন নিতে চায়, সেই পুরো জিনিসটার ব্যবস্থা করা, সেটাকে ম্যানেজ করা, এটা ভীষণভাবে আরবিআইয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং সেটা কোনোভাবে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে দেওয়া হয় না। সুতরাং সেই জায়গা থেকে ডেফিনেটলি পুরো বিষয়টা আরবিআই যেহেতু দেখে, সেই জন্য এই স্টেটমেন্টটাও রং স্টেটমেন্ট। আমরা আরবিআই যখন ফাংশনস পড়ি তখন তো পড়ি না আরবিআই গভর্নমেন্টের ব্যাংকার হিসাবে কাজ করে। তাহলে ব্যাংকার হিসাবে কী কী কাজ করে? সরকারের আমানত রাখা, সরকারের ডিপোজিট রাখা, সরকারের লোন নেওয়ার বন্দোবস্ত করা, সরকার লোন নিলে সেই লোনটা কীভাবে ম্যানেজ হবে সেটা দেখা। মানে আমরা নর্মাল ব্যাংক থেকে যা যা পরিষেবা পাই, সরকার আরবিআইয়ের কাছ থেকে সেই পরিষেবাগুলোই নেয়। সুতরাং সেই জায়গা থেকে কোনো স্টেটমেন্টটাই কিন্তু কারেক্ট নয়, সেই জন্য নান অফ দ্য অ্যাবাভ হবে আনসারটা, রাইট? তাহলে ডেফিনেটলি আনসারটা কিন্তু ডি হবে, রাইট? ক্রিশ্চিয়ানও পরে বলেছো ডি, তাহলে হ্যাঁ একদম। মানে তোমার আরবিআই কি ফাংশন আছে সেটা যদি একটু ভালো করে পড়ো তাহলে ডেফিনেটলি বুঝবে যে এই স্টেটমেন্টটা কিন্তু হয় না, রাইট? নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলেছে it will have the following impact on the economy in reducing the CRR. ক্যাশ রিজার্ভ রেশিও আরবিআইয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট পলিসি টুল। এটা যদি রিডিউস করা হয় বা কমানো হয়, ইকোনমিতে কী কী প্রভাব তুমি দেখবে। ফার্স্ট কি বলেছে দেখো, ব্যাঙ্কস উইল হ্যাভ মোর লিকুইডিটি অ্যাডভান্টেজ। ব্যাঙ্কগুলোর হাতে অর্থের পরিমাণটা বাড়বে, লিকুইডিটিটা বাড়বে। ইনভেস্টমেন্ট গ্রোথ ক্যান বি সিন ইন দ্য ইকোনমি। দেশে বিনিয়োগের মাত্রাটা বেশি দেখা যাবে। মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি মে ইনক্রিজ, মানি সাপ্লাই বাড়তে পারে। রিয়েল ইনভেস্টমেন্ট রেট মে ফল, প্রকৃত বিনিয়োগের হার বা মাত্রা বা রিটার্ন সেটা ফল করতে পারে। আচ্ছা বলো এটার আনসার কি করবে? তোমরা সবাই একদম ঠিক আনসার দিয়েছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো হয়েছে। কারণ প্রথমটা তো বুঝতেই পারছো, এটা তো যে কেউ একটুখানি পড়েছে সে জানে। আমরা জানি সিআরআর গল্পটা কি, মানে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে যে অ্যামাউন্ট অফ মানি ক্যাশ ফর্মে আরবিআইয়ের নিয়ম অনুযায়ী আরবিআইয়ের কাছে জমা রাখতে হয় তাদের এনডিটিএল থেকে, তাহলে সেটাকে আমরা বলে থাকি ডেফিনেটলি সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। তাদের ডিপোজিটেড অ্যামাউন্ট থেকে যে অ্যামাউন্ট অফ মানি আরবিআইয়ের কাছে ক্যাশ ফর্মে রাখতে হয় সেটা সিআরআর, এবং এটা আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়, ব্যাঙ্কগুলো নিজের কাছে রাখতে পারে না। এবার যত আরবিআই এই সিআরআরটা কমিয়ে দেবে তাহলে আরবিআইয়ের কাছে জমা থাকা ক্যাশের পরিমাণটা ব্যাংকের তরফ থেকে সেটা কমছে, কাজে ব্যাঙ্কগুলোর কাছে লোন দেওয়ার মতো ফান্ডের পরিমাণ বেশি। মনে করো একটা ব্যাংকে 1000 টাকার ডিপোজিট পড়েছে, তো ব্যাংকটা যদি বলে যে আরবিআই সিআরআর বলেছে প্রথমে মনে করো 10%, 10% হলে 1000 টাকা ডিপোজিটের থেকে 10% মানে 100 টাকা চলে যায় আরবিআইয়ের কাছে, তাহলে ওরা লোন কত দিতে পারছে? লোন ডেফিনেটলি দিতে পারছে 900 টাকা। মনে করো এটা ছিল প্রাইমারি সিচুয়েশন। এবার আমি বলছি ব্যাংকটাকে যে 1000 টাকা ডিপোজিট থেকে তুমি 5% করে দিচ্ছি সিআরআর, 5% যে সিআরআর করে দেবো, তাহলে ক্যাশ ফর্মে আরবিআইয়ের কাছে চলে যাবে 50 টাকা। তার মানে ওরা লোন কত দিতে পারবে? 950 টাকা ওরা এখন লোন দিতে পারবে। তার মানে এটা বলাই বাহুল্য যে যখন সিআরআর কমবে ব্যাঙ্কগুলোর হাতে লিকুইডিটি অ্যাডভান্টেজ বাড়বে, লোন দেওয়ার পরিমাণ বাড়বে। ইনভেস্টমেন্ট গ্রোথ, ডেফিনেটলি লোন যদি দিই ইকোনমিতে রাস্তা পথ ঘাট হসপিটাল নার্সিংহোম ইন্ডাস্ট্রি তৈরি হওয়া, এই ইনভেস্টমেন্টের গ্রোথটা তো ডেফিনেটলি আমরা দেখব। নেক্সট কি আছে দেখো, মানি সাপ্লাই, ডেফিনেটলি যত ইকোনমিতে সিআরআরটা কমিয়ে দেওয়া হবে আমার তোমার হাতে ডেফিনেটলি অর্থের যোগানটা বাড়বে, রাইট? আমি ব্যাংকের কাছে লোনের জন্য অ্যাপ্লাই করছি এবং যেহেতু সিআরআরটা কমিয়ে দিয়েছে আরবিআই, তো ডেফিনেটলি ব্যাঙ্কগুলো এখন আমাদের সস্তায় লোন দিতে পারছে, সুতরাং আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ লোন নিচ্ছি, তার ফলে ইকোনমিতে মানি সাপ্লাইটা বাড়বে। একটু বুঝতে অসুবিধা হয় রিয়েল ইনভেস্টমেন্ট রেট বে ফল, এই বিষয়টা বুঝতে। এখানে রিয়েল ইনভেস্টমেন্ট রিটার্নের বিষয়টা বলা হচ্ছে, রাইট? তাহলে আমরা জানছি যে যখন সিআরআরটা বাড়ানো হচ্ছে, তো যখন সিআরআরটা কমানো হচ্ছে তাহলে ইকোনমিতে তো মানি সাপ্লাইটা বেড়ে যাচ্ছে,
সিআরআর যখনই কমানো হবে মানি সাপ্লাই বাড়বে, মানি সাপ্লাইটা বাড়লে তুমি জানো বাই ডিফল্ট কিন্তু ইনফ্লেশনটা ক্রিয়েট হতে শুরু হবে, তার মানে ইনফ্লেশনটা বাড়বে। এবার ইনফ্লেশনটা বাড়লে তুমি যখনই কোনো কিছুতে ইনভেস্ট করেছো, ইনভেস্ট থেকে রিটার্ন কিন্তু তোমার কম হবে, তাই না? মানে ইনভেস্টটা থেকে আগে জিনিসের যা দাম স্তর ছিল, তুমি যে রিটার্নে যে গুডস অ্যান্ড সার্ভিস এনজয় করতে পারতে, এখন জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় তাহলে তুমি যখন রিটার্নটা পাচ্ছ সেটা দিয়ে কিন্তু সেই গুডস অ্যান্ড সার্ভিস তুমি এনজয় করতে নাও পারতে পারো, রাইট? সুতরাং রিয়েল ইনভেস্টমেন্টের রেট বা রিটার্ন সেটা কিন্তু ডেফিনেটলি ফল করতে পারে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু ডেফিনেটলি আনসারটা 1 2 3 4 এই সবকটাই হবে, রাইট? তো একদমই আনসারটা তোমরা ঠিক বলেছো। পরের কোয়েশ্চেনটা কি আছে দেখো, when the RBI reduces statutory liquidity ratio SLR যখন 50 বেসিস পয়েন্ট কমিয়ে দিল, which of the following is likely to happen? আচ্ছা, বেসিস পয়েন্ট সম্পর্কে আমরা মোটামুটি হয়তো জানি বা জানি না, একটু বলে দিই। সেটা হচ্ছে বেসিস পয়েন্টের সঙ্গে পার্সেন্টেজের একটা বিষয় কিন্তু আছে। তার মানে হচ্ছে বলা হয় 1 বেসিস পয়েন্ট ইকুয়ালস টু 0.01%, রাইট? এটা হচ্ছে ইউনিক রিলেশনশিপ বিটুইন দ্য বেসিস পয়েন্ট অ্যান্ড পার্সেন্টেজ। তার মানে আমি যদি বলি 50 বেসিস পয়েন্ট, তার মানে হচ্ছে 0.50%। তার মানে যখন আরবিআই স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিওটাকে 0.5% রিডাকশান করছে, তখন কি হতে পারে? ফার্স্ট কি বলেছে দেখো, ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোথ, যেটা জিডিপি গ্রোথ রেট ইনক্রিজ ড্রাস্টিক্যালি। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট FII মে ব্রিং মানি ক্যাপিটাল ইনটু আওয়ার কান্ট্রি। শিডিউল কমার্শিয়াল ব্যাংক মে কাট দেয়ার লেন্ডিং রেটস। ইট মে ড্রাস্টিক্যালি রিডিউস দ্য লিকুইডিটি ইন দ্য ব্যাংকিং সিস্টেম। কোনটা হবে বলো? তোমরা বেশিরভাগই বলেছো 10C, কেউ কেউ আবার বিও বলেছো, তো সিটা হবে একদম। এটা তো একদম পুরো স্টিরিওটাইপ প্রশ্ন। তো SLR আর CRR এর মধ্যে পার্থক্য আশা করি বুঝি। CRR হচ্ছে ক্যাশ ফর্মে যে টাকা আরবিআইয়ের কাছে পাঠানো হয়, আর SLR হচ্ছে ক্যাশ, কাইন্ড, গোল্ড, বন্ড, যে কোনো লিকুইড ফর্মে ব্যাঙ্কগুলো আরবিআই নিয়ম অনুযায়ী নিজের কাছে যেটা রাখে সেটাকে বলা হয়ে থাকে SLR। নিজের কাছে থাকলেও সেটা কিন্তু লোন হিসাবে ব্যবহার করা যায় না। এবার যদি কোনো কারণে আরবিআই SLRটাকে কমিয়ে দিল, আরবিআই যখন SLR কমাবে সে কিন্তু কখনো পার্সেন্টেজে বলে না, সে যে মেজারিং ইউনিটটাতে বলে সেটাকে বেসিস পয়েন্ট বলে। কিন্তু বেসিস পয়েন্টের সঙ্গে পার্সেন্টেজের কী সম্পর্ক হয় সেটা আমরা জানি। সুতরাং সেই জায়গা থেকে আমি ক্যালকুলেট করে নিতেই পারি যে 50 বেসিস পয়েন্ট মানে 0.5% কিন্তু SLR-এ রিডাকশান হয়েছে। যদি SLR 0.5% রিডিউসড হয় তাহলে ডেফিনেটলি ব্যাঙ্কগুলো হাতে স্পেন্ডেবল অ্যামাউন্ট অফ মানিটা ডেফিনেটলি বেশি থাকবে, এবং তারা কিন্তু রেট অফ ইন্টারেস্টটা কাট ডাউন করবে যাতে লোকে বেশি পরিমাণে লোন নিতে পারে, কারণ তাদের ওই কস্টিংটা এখন থাকছে না সেরকম লেভেলে। যদি আরবিআই বলতো আমি এটা বাড়িয়ে দেবো, তাহলে ওদের কাছে ফান্ডের পরিমাণটা কম হতো, যেটা ওদের কাছে কিন্তু লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট বাড়াবার জন্য প্রেশার ক্রিয়েট করতো। কিন্তু যেহেতু ওরা SLR-টা কমিয়ে দিয়েছে আরবিআই, সেই জন্য ওরা কিন্তু লেন্ডিং রেটটা ড্রপ করবে, তার ফলে আমার তোমার মতো লোকজন কিন্তু লোন বেশি করে নেব। সুতরাং সেই জায়গাতে এই কথাটাকে অবশ্যই বলা যায়, ঠিক আছে? আর এটা তো বুঝতেই পারছো, ইট মে ড্রাস্টিক্যাল রিডিউস লিকুইডিটি অফ দ্য ব্যাঙ্কিং সিস্টেম, তো ফলস। লিকুইডিটি তো বাড়াচ্ছে, তা কমছে আবার কোন দিক দিয়ে, রাইট? এবং FII মে ব্রিং মোর ক্যাপিটাল ইনটু আওয়ার কান্ট্রি, এটা ওরকমভাবে বলা যাবে না। এবং একই রকমভাবে ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক রেট ইনক্রিজ ড্রাস্টিক্যালি, এই ড্রাস্টিক্যালি কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়তে পারে, কারণ যখন আমি লোন বেশি দিচ্ছি, ইকোনমিতে ইনভেস্ট করার সুযোগ সুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে জিডিপি বাড়ার একটা প্রবণতা থাকবে। কিন্তু তুমি কেন এটাকে অমিট করছো? কারণ ড্রাস্টিক্যালি মানে খুব আকস্মিকভাবে প্রচুর পরিমাণ বাড়বে এই কথাটা বলা যায় না। সুতরাং সেই জায়গাটাতে এটা কোনোভাবেই এই স্টেটমেন্টটাকে রাইট স্টেটমেন্ট বলা যাবে না, রাইট? সেই জন্য আনসারটা উইদাউট এনি ফেল সি হবে। নেক্সট কি আছে দেখো, এটা তোমাদের পারা উচিত। Which of the following is not an apex body? কোনটা মনে হয় তোমাদের মুখ্য বডি নয়? কি কি আছে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাবার্ড, সিডবি, ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। আচ্ছা বলো, এই কোয়েশ্চেনটার আনসার কি হবে?
আচ্ছা 11-এর আনসার তোমরা উইদাউট এনি ফেল সবাই এ দিচ্ছ, একদম রাইট। কারণ এসবিআই কোনো অ্যাপেক্স বডি নয়, এটা লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া রাইট নাও, এবং নাবার্ড হচ্ছে এগ্রিকালচারের অ্যাপেক্স বডি, রাইট? এগ্রিকালচারের অ্যাপেক্স বডি হচ্ছে নাবার্ড। একই রকমভাবে সিডবি হচ্ছে এমএসএমই অ্যাপেক্স বডি, এবং ন্যাশনাল হাউজিং ব্যাংক হচ্ছে ডেফিনেটলি রিয়েল এস্টেট মানে হাউজিং সেক্টরটার অ্যাপেক্স বডি, রাইট? সুতরাং সেই জায়গা থেকে তো এগুলো অ্যাপেক্স বডি বটে, কিন্তু এসবিআই কোনোভাবে অ্যাপেক্স বডি নয়, তো সেই জন্য আনসারটা এ হবে, রাইট? তোমরা একদম ঠিক দিয়েছো। পরের কোয়েশ্চেনটা কি আছে দেখো, মেনটেন্স দ্য অ্যাকাউন্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, যেটাকে বলা হয় RIDF, established in the year 1995 to 96। এই যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এটা কার আওতাধীন ফান্ড, কোন বডির আওতাধীন ফান্ড? প্রশ্নটা সেটা করা হয়েছে। আরবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজিওনাল রুরাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা বলো এই কোয়েশ্চেনটা কি আনসার হবে বলো। ক্রিশ্চিয়ানো ইয়ারগুলো একদম ঠিক দিয়েছো, ভালো হয়েছে আগের কোয়েশ্চেনটার। আচ্ছা 12 তোমরা সবাই বলছো ডি, ভেরি গুড ভেরি গুড। নাবার্ড এই ফান্ডটা ইকোনমিতে বেসিক্যালি মেনটেন করার বিষয়টা দেখে থাকে নাবার্ড। আমরা সবাই জানি আরবিআই নিয়ম অনুযায়ী কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে তাদের কাছে যে ডিপোজিট পড়ে তার একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু ইকোনমির প্রায়োরিটি সেক্টর অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র এগ্রিকালচার, এডুকেশন, হেলথ, এমএসএমই এগুলোতে দিতে হয়। রাইট নাও যে রুল আছে অল ওভার ইন্ডিয়া যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা 20-র বেশি তারা এই ধরনের অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে 40% ক্রেডিট দেবে, এবং তার মধ্যে এক্সক্লুসিভলি 18%ই চলে যাবে এগ্রিকালচারের ক্ষেত্রে। এবার এইটা একটা বাধ্যতামূলক নিয়ম, রাইট? এবার কোনো ব্যাংক যদি মনে করো এটা মানতে পারলো না, তাহলে তার একটা অপশানস ক্রিয়েট করে দেওয়া হয় যে তারা মনে করো এই এগ্রিকালচারে 18% সে দিতে পারেনি, তো যতটা ব্যাকলগ হয়েছে সে যদি পরবর্তী সময় এই নাবার্ডের আন্ডারে এই ফান্ডে সেটা প্রোভাইড করে থাকে, তাহলে কিন্তু সেটা আরবিআই রুলের কোনো অমিট করা হয় না, এবং সেটা কিন্তু ডেফিনেটলি একটা গ্রহণযোগ্য বিষয়। তার মানে এটা তো পুরোটাই রুরাল ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, আর আমরা জানি যে এগ্রিকালচারে বা কৃষি সংক্রান্ত ক্ষেত্রের অ্যাপেক্স বডি হিসাবে, অ্যাপেক্স ব্যাংক হিসাবে আমরা নাবার্ডকেই দেখে থাকি, সুতরাং ডেফিনেটলি আনসারটা নাবার্ড করবে। পরেরটা কি বলেছে দেখো, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক is a part, land development bank কার part? commercial bank, IDBI, FCI, cooperative credit structure। আচ্ছা বলো এই কোয়েশ্চেনটা কি আনসার হবে। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক আচ্ছা তোমরা সবাই বলছো ডি, তো কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার একদম একদম রাইটলি সেড। তো ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক কোঅপারেটিভ ব্যাংকের একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, এবং সে প্রসঙ্গে বেসিক্যালি কোঅপারেটিভ ব্যাংকের স্ট্রাকচারটা একটু মনে রাখবে। কোঅপারেটিভ ব্যাংক যখনই বলি তার মোটামুটি দুটো ভার্টিক্যাল হয়, একটাকে বলা হয় আরবান কোঅপারেটিভ ব্যাংক, আর একটাকে বলা হয় এটাকে রুরাল কোঅপারেটিভ ব্যাংক, রাইট? এই রুরাল কোঅপারেটিভ ব্যাংকের আবার দুটো পার্ট হয়, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। যেটা শর্ট টার্ম সেখানে আমরা তিনটে ভার্টিক্যাল দেখি, একটা হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, স্টেট কোঅপারেটিভ ব্যাংক এটা ডেফিনেটলি স্টেট লেভেলে কাজ করে। নেক্সট থাকে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক যেটা কিনা ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করে, ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করে। আর একটা হচ্ছে প্যাক্স, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি, যেটা ভিলেজ লেভেলে কাজ করে, রাইট? তাহলে 3 টায়ার স্ট্রাকচারটা কোঅপারেটিভ ব্যাংক আমরা শর্ট টার্মে দেখে থাকি, কিন্তু লং টার্মের এর দুটো অংশ হয়, একটা হচ্ছে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার
অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, আর একটা হচ্ছে স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। সুতরাং ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কথাটা কোথায় পাও? ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কথাটা যখনই আসে সেটা কোঅপারেটিভ ব্যাঙ্কের লং টার্মের স্ট্রাকচারটাকে কোয়ালিফাই করায়। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেরই এটা ধারণা যে কোঅপারেটিভ ব্যাঙ্কে সাধারণত 3টা স্ট্রাকচার পড়ি, তো ডেফিনেটলি সেটা ট্রু, কিন্তু সেটা শর্ট টার্মের স্ট্রাকচার। কিন্তু লং টার্মের স্ট্রাকচার যখন তুমি বলো, সেখানে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এই দুটো প্ল্যাটফর্মে আমরা দেখি, এবং সেটা মূলত খুব সহজ কথায় বললে, এত বড় বড় নাম না বলে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বলা হয়। সুতরাং ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যখনই আমরা কথাটা বলি, তো সেটা ডেফিনেটলি কোঅপারেটিভ ব্যাঙ্কের কিন্তু একটা স্ট্রাকচার। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আনসারটা তোমরা একদম ঠিক দিয়েছো। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, which committee has been constituted by the government of India to boost cashless transaction? তো ইকোনমি যেন ক্যাশলেস হয়ে যায় বা ক্যাশ লাইট ট্রানজাকশনসের দিকে ইকোনমিটা মুভ করে, তার জন্য কোন কমিটি ইম্পর্টেন্ট? নাচিকেত মোর কমিটি, সন্তা কুমার কমিটি, HR খান কমিটি, নীরজ কুমার গুপ্তা কমিটি। B বলছো তোমরা? আচ্ছা, 14-এর আনসারটা B হবে না গো, D হবে। দীপম ঠিক বলেছো, D হবে। নীরজ কুমার গুপ্তা কমিটি, এই কমিটি মূলত RBI এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোলাবোরেশনসে তৈরি করা হয়, এবং এই কমিটি যে বিষয়টার উপরে আলোকপাত করে সেটা হচ্ছে ডেফিনেটলি যে ইকোনমি যেন ক্যাশলেস ট্রানজাকশন দিকে এগোয়, এবং কার্ডের থ্রু দিয়ে পেমেন্টের ইনফ্রাস্ট্রাকচারটা যেন খুব স্ট্রং হয়, সেখানে যেন কোনো হ্যাসেল না থাকে, এবং ইন্টারচার্জেস যেগুলো হয়, বিভিন্ন কার্ড ইউজ করছি, তো সেই ক্ষেত্রে ইন্টারচার্জেসটা ফিক্স করা, সেটা যেন অ্যাব্রাপ্টলি বেশি না হয়, সেই বিষয়টা দেখা, যাতে লোকজন ক্যাশলেস ট্রানজাকশনসের দিকে এগিয়ে যায়, সেটার জন্য নীরজ কুমার গুপ্তা কমিটি তৈরি করা হয়, এবং ইট কম্প্রাইজেস অফ 7 মেম্বার্স, রাইট। নাচিকেত মোর কমিটি হবে না, কারণ এটা মূলত পেমেন্ট ব্যাংকের জন্য নাচিকেত মোর কমিটি ভীষণভাবে পপুলার। শান্তা কুমার কমিটিও কিন্তু মূলত আমরা দেখিনি যে এরা ক্যাশলেস ট্রানজাকশনস নিয়ে কোনো কথা বলেছে। শান্তা কুমার কমিটি মূলত যে বিষয়টা নিয়ে বলে থাকে সেটা হচ্ছে যে FCI, ফুড কর্পোরেশনস অফ ইন্ডিয়া, তাদের প্রকিউরমেন্ট, ডিস্ট্রিবিউশন এবং বন্টনের বিষয়টা নিয়ে ইনফ্রাস্ট্রাকচারটা যেন ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা স্ট্রং হয়, সেটার বিষয় নিয়ে কাজ করে থেকেছে, রাইট। সুতরাং সেই জায়গা থেকে ডেফিনেটলি ক্যাশলেস ট্রানজাকশনসের বিষয়টা তো এই কমিটিগুলো বলেনি, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আনসারটা কিন্তু নীরজ কুমার গুপ্তা কমিটি করবে। পরেরটা কি বলেছে দেখো, হোয়াট ইজ শ্যাডো ব্যাংকিং? শ্যাডো ব্যাংকিং বলতে কি বোঝায়? আচ্ছা বলো, এই কোয়েশ্চেনটা আনসার কি হবে? ক্যাশলেস আচ্ছা ক্যাশলেস বলছি, শ্যাডো ব্যাংকিং বলতে কি বুঝবে বলো দেখি, এটাকে কি আনসার দেয়। কি বলেছে? আউটসোর্সিং অফ ব্যাংকিং ওয়ার্ক বাই এ ব্যাংক, একটা ব্যাংক যদি ব্যাংকিং ওয়ার্কটাকে আউটসোর্সিং করায়, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস অফ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, যারা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, মনে করো মুথুট ফাইন্যান্স, মনপ্পুরম গোল্ড লোন, বাজাজ ফাইন্যান্স, এরা যদি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনসে নিযুক্ত হয়। ডোমেস্টিক ব্যাংকস ফরেন অপারেশন, আমাদের দেশের ডোমেস্টিক ব্যাংক বিদেশে যে অপারেশনটা করছে। ফরেন ব্যাংক অপারেটিং ইন অ্যানাদার কান্ট্রি ফর ব্যাংকিং অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, তাহলে ফরেন ব্যাংক যিনি, যেটা কিনা অপারেট করছে ব্যাংকিং অ্যান্ড আদার অ্যাক্টিভিটিসের জন্য অন্য কান্ট্রিতে। আচ্ছা কি হবে বলো, এটা আনসার 15। তোমরা সবাই ডি দিচ্ছ। আচ্ছা শতদ্রু বলছো বি, আনসারটা বি হবে।
financial transactions and other activities of non-banking financial intermediaries. এই যে মুথুট ফাইন্যান্স, মনপ্পুরম গোল্ড লোন, বাজাজ ফাইন্যান্স, এরা তো ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস করে থাকে, তাই না? নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, হ্যাঁ, কোর ব্যাঙ্কিংটা পুরোটা করে না। কোর ব্যাঙ্কিং মানে কি? অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিট, অ্যাডভান্সিং অফ লোন, রাইট? এটা যে কোনো নর্মাল আমাদের শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক করে থাকে। কিন্তু আমি যখন বলি এই এনবিএফসিসগুলোর কথা, এরা অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিট মানে কোনো ক্রেডিট, মনে করো কোনো কারেন্ট অ্যাকাউন্ট, কোনো সেভিংস অ্যাকাউন্ট, এগুলো কিন্তু তোমরা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজে গিয়ে খুলতে পারবে না। কিছু কিছু এনবিএফসিসে ফিক্সড ডিপোজিট করা যায়, কিন্তু সেটাও আবার ডিআইসিজিসির কাভারেজের মধ্যে পড়ে না, রাইট? মূলত এরা যেটা করে থাকে ইকোনমিতে লেন্ডিং কাজটা করে থাকে, ক্রেডিট বিষয়টা করে থাকে। তো ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য শ্যাডো ব্যাঙ্কিং, রাইট? তো এটাকে আমরা শ্যাডো ব্যাঙ্কিং বলে থাকি। তো এই ছিল মূলত আজকের ক্লাসটার পড়াশোনা। তোমরা অনেক প্রশ্নের প্রচুর ভালো আনসার দিয়েছো, কিছু কিছু প্রশ্নতে একটু এদিক ওদিক ছিল। মূলত আমি কোয়েশ্চেনগুলো ব্যাঙ্কিং সেক্টরটার ওপরে ফোকাস করেছি, কারণ আমরা মিসলেনিয়াস সেট এমনিতে প্রচুর করেছি। তো আজকে চেষ্টা করেছিলাম যে ব্যাঙ্ক রিলেটেড যে কোয়েশ্চেনগুলো প্রবাবল আসার সম্ভাবনা বেশি, সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করা। তোমরা এইভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। এরপরে আরও সিকোয়েন্সে প্রচুর ক্লাসেস রয়েছে, আমাদের অনেক রিনাউন্ড ফ্যাকাল্টি এই প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছেন। তো 4:30টার সময় ময়রা স্যারের ক্লাস রয়েছে ম্যাথসের, আবার 5:30টার সময় অরিত্র স্যারের জিওগ্রাফি ক্লাস আছে, এবং 6:15-র সময় রোহিত স্যারের বায়োলজি ক্লাস আছে। কোনো ক্লাসে কিন্তু মিস করো না, সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ডেফিনেটলি কোয়েশ্চেনগুলো সম্পর্কে একটা ভালো নলেজ নেওয়া এবং নিজেদের কতটা প্রিপারেশন সেই বিষয়টা একটু দেখে নেওয়ার সুযোগটা নিশ্চয়ই অ্যাভেল করো। থ্যাংক